খুব রিসেন্ট টাইমে আমাদের দেশে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, দেশকে নতুন করে পুনরুদ্ধারের পেছনে আমাদের যে সকল মেধা শহীদরা তাদের জীবন আত্মত্যাগের মাধ্যমে আজকে আমাদের এই নতুন অর্জিত স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের সেই সমস্ত ভাই বোনদের সম্মানার্থে আমরা স্মরণে এবং সম্মানার্থে আমরা আমাদের নলতা কেন্দ্রীয় যে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের যে শহীদ মিনার, সেখানে আমরা সকলে সমবেত হয়েছি। তাদের স্মরণে আলোক প্রজ্বালন এই কর্মসূচিটি আমরা পালন করতে যাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে বহু শ্রেণী পেশার মানুষ, ছোট বড় সকলে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সকলে অবগত আছি যে আমাদের নলতা হাই স্কুলের প্রাক্তন ছাত্র, যিনিও আমাদের এই অর্জিত স্বাধীনতার পিছনে তার জীবনকে ত্যাগ করেছিল, তার আত্মত্যাগ আমরা কেউ ভুলে যাই নাই। সে আমাদের সকলের পরিচিত মুখ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শহীদ আসিফ। তো আমরা সকলেই যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমরা পরবর্তী বক্তব্য দেওয়ার জন্য বা পরবর্তী কিছু কথা জনতার মাঝে বলার জন্য আমরা আমাদের গাজী মোখলেসুর রহমান ভাইকে আহ্বান করছি। ধন্যবাদ আরিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ছাত্র সমাজ কর্তৃক অর্জিত আমাদের আজকের এই যে বিজয় অনুষ্ঠান উদযাপন করছি, বিভিন্ন এলাকা থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা, বোনেরা, জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা একটা ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্তি পেয়েছি। এই সংগ্রামটা কিন্তু শুধু আজকের সংগ্রাম না, 2008 সালের পর থেকে যে জগদ্দল পাথর বাংলাদেশের মসনদে বসে অন্যায় অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, সেই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই জুলুম খুনিয়া চীনা সরকারের পতন হয়েছে। আজ এই আন্দোলনের চূড়ান্ত রূপ আপনারা দেখতে পেয়েছেন আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে। এই বাংলার মসনদে আজ পর্যন্ত কোনো রক্ত কখনো বৃথা যায়নি। আপনারা বলতে পারবেন 1947 সালের দেশভাগের পর থেকে 1952 সালের ভাষা আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ যখন বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলি উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন কি হয়েছিল? বাংলার তৌহিদি জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তারা কি পেরেছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে? পারে নাই। কি জন্য পারে নাই? তখন কিন্তু যে তৌহিদি জনতা, ছাত্ররা কিন্তু এগিয়ে এসেছিল। 62-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ উত্থান থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধে, যে এই মুক্তিযুদ্ধের ডাক যখন এসেছিল তখন কিন্তু এই ছাত্র জনতাই সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ে। তো অনেক কথা বলার আছে, অনেক কথা বলেও অনেক কিছু শেষ হবে না। আমরা জানি জামাত, বিএনপি সহ যে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, এই 15 বছর কি নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। শুধু তাই না, এই শেষে এই যে কত হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেল। শুধু সবচেয়ে একটা বিষয় দেখার, যে আমরা বিভিন্ন ভিডিওতে দেখছি যে বাপ মা তার সন্তানকে দিয়ে দিচ্ছে যে যা তোরা আন্দোলনে যা, শহীদ হয়ে আয়। এই বাংলার মানুষ, আমরা কিন্তু তাদের মৃত্যুবরণ করেছে বলে তাদেরকে ছোট করব না। আমরা বলবো তারা দেশের জন্য জীবন দিয়েছে, তারা শহীদ, তাদের মর্যাদা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি তাদের চেয়ে অনেক বেশি। যেন তাদেরকে বেহেশতে নসিব করে। এবং আরেকটা বিষয়, আমাদের নলতা হাই স্কুলের প্রাক্তন ছাত্র যে আসিফ, আমাদের সাতক্ষীরার প্রথম শহীদ, সে সহ আমরা জানি যে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারা গিয়েছে। শুধু কিন্তু ছাত্ররা না, এখানে আমাদের কিন্তু সবাইকে ক্রেডিট দিতে হবে। ছাত্রদের পাশাপাশি যারা বিদেশ থেকে আমাদের বিভিন্ন ব্লগার আছে, পিনাকি ভট্টাচার্য, তারপরে তাসনিম খলিল, এই যে আয়নাঘর থেকে নিজামী মরুম শহীদ নিজামীর ছেলে যে আজমি সাহেব ব্রিগেডিয়ার জেনারেল মুক্তি পেল, সে কিন্তু এই আয়নাঘরে
ছিল, মীর কাসিমের ছেলে সেও কিন্তু ছিল, ব্যারিস্টার সেও কিন্তু আয়নাঘরে ছিল। এই আয়নাঘর সর্বপ্রথম কিন্তু প্রচার করে কারা? আমরা কিন্তু সবাই জানি, জুলকারনাইন সায়েম, তাসনিম খলিল, এরাই কিন্তু এটা নিয়ে সর্বপ্রথম আওয়াজ তোলে। সুতরাং তারপরে আমাদের খানজিয়ার কৃতি সন্তান শাহেদ আলম সহ যারা আছে, এই নাম কি, ইলিয়াস আলী সহ যারা, তাদেরও কিন্তু কম অবদান না। সুতরাং আমরা সবাইকে, সবার যে অবদান, আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আরেকটা কথা, আপনারা নিশ্চয়ই এখন বুঝে গেছেন যে 1909 সালের ফেব্রুয়ারি মাসে পিলখানার হত্যাকাণ্ড কেন ঘটানো হয়েছিল। আপনারা সবাই জানেন, তার ফল কিন্তু এই আপনারা পেলেন, যে সেই সময় সেই মেধাবী অফিসারগুলোকে যদি হত্যা করা না হতো, আজ বাংলার স্বাধীনতা কিন্তু অস্তমিত যেত না। এবং এখানে আপনারা অনেকেই কিন্তু জানেন না, যেদিন এই খুনি হাসিনা রেজিমের পতন হয়েছিল, সেদিন কিন্তু আরেকটা কু হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। যে বাংলাদেশের ভিতর দুইটা ক্যান্টনমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সাভার 9 নম্বর ব্রিগেড, আর একটা হচ্ছে যশোর। এই যে খুনি হাসিনাকে পালাতে যে বিমানটা ব্যবহার করা হয়েছিল, সে পাইলট কিন্তু যশোর ক্যান্টনমেন্টের। তো এই মেজর জেনারেল এই যে জিয়াউদ্দিন আহসান সহ 5 জেনারেল একটা কু করার চেষ্টা করেছিল, সারা বাংলাদেশে নৈরাজ্যকর, যাতে কোনো প্রশাসন না থাকে, সেই জন্য কিন্তু তারা তৎপর চালিয়েছে। কিন্তু বাংলার এই তৌহিদি জনতা, ছাত্র সমাজ সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। আর একটা কথা বলবো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, তার যুদ্ধ রণক্ষেত্রে, আমি আর 2 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করবো, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 67টা যুদ্ধে সে অংশগ্রহণ করে, মানে তার জীবনে 63 বছর জীবনে 67টা যুদ্ধ হয়েছে। তার ভিতর 40টা যুদ্ধে সে কিন্তু অংশগ্রহণ করেনি, মাত্র 27টা যুদ্ধে সে অংশগ্রহণ করেছে। এবং তার সব সময় অনেকের প্রশ্ন থাকতে পারে, যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতো? রাসূলের তার তরবারি দিয়ে কখনো কিন্তু সে কাউকে আঘাত করেনি, তার হাত দিয়ে কোনো মানুষ নিহত হয়নি। সে যুদ্ধের সময় কী করতো? যুদ্ধের সময় সব সময় দোয়া দুরূদ করতো এবং দিক নির্দেশনা দিত। সেই দিক নির্দেশনাগুলো কি? তোমরা কখনো ফসলের জমি নষ্ট করো না, তোমরা কোনো ফলের গাছ নষ্ট করো না, তোমরা আগুন দিও না, তোমরা আগুন দিও না, 3বার বলেছে তোমরা আগুন দিও না, কোনো বৃদ্ধ, শিশু, মহিলার উপর আক্রমণ করো না, কেউ আত্মসমর্পণ করলে তাকে আঘাত করো না, এবং কেউ যদি বন্দী থাকে তার সাথে তোমরা ভালো আচরণ করো। সুতরাং আমরা রসুলের যে দিক নির্দেশনা, আমরা যদি তার উম্মত হয়ে থাকি, তার দিক নির্দেশনা বা তার আদর্শ আমরা মেনে নিব। আমরা এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার থেকে এই 15 বছর অপশাসন থেকে মুক্তি পেলাম, আমরা কিন্তু এই প্রতিশোধ পরায়ণ না হয়ে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা থেকে যখন মক্কা বিজয় করলো, সেদিন কিন্তু সে মাথা নিচু করে মক্কায় প্রবেশ করেছিল। তার কারণ কেউ যাতে না বলতে পারে যে বিজয়ী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার বেশে মক্কায় এসেছে। এবং আপনারা জানেন আবু সুফিয়ান এবং তার স্ত্রী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার মানে বুক ফেরে কলিজা বের করেছিল, তাকেও কিন্তু সে ক্ষমা করে দিয়েছিল। সুতরাং আমরা আর কোনো নৈরাজ্য চাই না। একটা অপশক্তি চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদেরকে নির্যাতন করার জন্য। আমরা এই ছাত্র সমাজকে এটা রুখে দিতে পারবো না। যেখানে এই অপশক্তিগুলো আসবে, আমরা এইগুলো কিন্তু সবাই মিলে এইটা হচ্ছে রুখে দেবো ইনশাল্লাহ। আমি অনেক কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং শারাফাত, আরিফ সহ যারা আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। হাততালি দেওয়া যায় না, হাততালি দেওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ সময়ের প্রতিবাদী ও বলিষ্ঠ কণ্ঠস্বর শ্রদ্ধেয় বড় ভাই কাজী মোখলেসুর রহমান। আমরা অনেকে হয়তো জানি কাজী মোখলেসুর রহমান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি অত্যন্ত চমৎকার এবং প্রতিবাদী অনেক লেখনী কিন্তু তিনি লিখে থাকেন। এ পর্যায়ে আমি আজকের এই কর্মসূচি উপলক্ষে এখানে জড়ো হওয়া সকল মানুষদের সামনে আমাদের পরবর্তী বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সর্বজন শ্রদ্ধেয় এবং একাধারে শিক্ষক, আমাদের সকলের প্রিয় মুখ মোহাম্মদ সারাবত হোসেন ভাইকে। একাধিক মানুষ যদি বক্তব্য দেয় একটু সংক্ষিপ্ত করেন আর যৌক্তিক কথাগুলো বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল 1971 সালে, এই স্বাধীনতা আসলে আমাদের স্বাধীনতা ছিল না। সেটা আমরা বুঝেছি 72, 73, 74, 75 বা তার পরবর্তী 24 সাল পর্যন্ত। যতবারই আমরা বিপদে পড়েছি ততবারই আমাদের বিপদের উদ্ধারকর্তা হিসেবে সৃষ্টিকর্তা পাঠিয়ে দিয়েছেন ছাত্রদেরকে। 52 সালে যখন আমাদের উপরে ভাষা চাপিয়ে দেওয়া হয়, মায়ের ভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টা করা হয়, তখনই রুখে দাঁড়ায় এই ছাত্ররা। 66-তে রুখে দাঁড়ায় ছাত্ররা, 70-এ রুখে দাঁড়ায় ছাত্ররা, 71-এও রুখে দাঁড়িয়েছিল এই ছাত্ররাই। আমরা জানি ইতোপূর্বে বাংলার বুকে আরও স্বৈরাচার এসেছিল, তাদেরকেও রুখে দিয়েছিল এই বাংলার ছাত্ররা। বাংলার ছাত্ররা কখনো অন্যায়, অপশক্তি এগুলোকে মেনে নিতে পারে না। তারপরও 2008 সালে ক্ষমতা নেওয়ার পর থেকে আমাদের ওপর থেকে যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, আমি একজন নিরীহ ছাত্র হিসেবেও অনেক জুলুমের শিকার হয়েছে এই নলতার বুকে। কখনো তাদের সামনে সেভাবে হয়তো বা বলাও হয়নি। তারপর আমরা সরকার বিরোধী কোনো আন্দোলনে যেতে চাইনি। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকারের জন্য গিয়েছিলাম, অধিকারের জন্য কথা বলেছিলাম। আমরা চেয়েছিলাম পৃথিবীর সবাই, বাংলার সবাই সমান অধিকার পাক। কিন্তু স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি যারা শুধুমাত্র একটি মুক্তিযোদ্ধার ট্যাগ দিয়ে তাদেরকে ছোট করার জন্য একটা কোটা নামক প্রতিবন্ধকতা নিয়ে আসে বাংলার বুকে। মাত্র 2% মানুষের জন্য 56% কোটা, যেটা বাংলায় একটি বৈষম্য দেখা দেয়। এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলার ছাত্র সমাজ। ফলশ্রুতিতে আমরা কি পেলাম? যে ছাত্র সমাজ বাংলার স্বাধীনতা এনেছিল, সেই ছাত্র সমাজকে রাজাকার উপাধি দেওয়া হয়েছিল। কতটা নিকৃষ্ট মন মানসিকতার, ছোট লোকই মন মানসিকতার হলে দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা একজন ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে? তাও যে ছাত্ররা আগামী বাংলার ভবিষ্যৎ, যারা আগামীর বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, যারা আগামীর বাংলাকে গড়ে তুলবে, তাদেরকে রাজাকার বলে অপমান করা হয়। ফলশ্রুতিতে বাংলার ছাত্ররা ক্ষিপ্ত হয়ে যায়, এক দফা এক দাবি নিয়ে মাঠে নামে এবং 15 বছর স্বৈরাচারী শাসন চালিয়ে যারা আমাদেরকে শোষণ করেছিল তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে যেতেও 15 দিনও সময় লাগেনি বাংলার ছাত্রদের। এই সংগ্রামে আমার ছোট ভাই আসিফ সহ অত্র এলাকা থেকে অনেকেই আহত হয়েছে, নিহত হয়েছে। সরকারি হিসাবে প্রায় 1200 নিহত, কিন্তু বেসরকারি হিসাবে এই নিহতের সংখ্যা আরও বাড়বে। আমরা জানি ক্যামেরার সামনে যেটুকু হয়েছে সেটুকু আমাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। 24-এর যে ইতিহাস চোখের সামনে দেখলাম, এই ইতিহাস যদি এত বিকৃত করা হয়, না জানি 71-75-এর ইতিহাস কতটা বিকৃত করে আমাদের। আমি আজকের শহীদদের স্মরণের এই অনুষ্ঠানে দাবি জানাই, বাংলার মানুষ যেন 71 এবং 75-এর সঠিক ইতিহাস জানতে পারে। কেন একজন মুক্তিযোদ্ধার ঘোষককে 75-এ মেরে ফেলা হলো, এই ইতিহাসটা এখনো পর্যন্ত বাঙালির সামনে সঠিক ইতিহাস নিয়ে আসা হয়নি। কি ছিল তার দোষ? শুধুই কি কিছু স্বাধীনতা বিরোধী শক্তি তাকে মেরে ফেলেছে, না পিছনে আরো কোনো কারণ ছিল? জানতে চাই আমরা ছাত্র সমাজ এই ইতিহাসটা। 24-এর ইতিহাস যেন কোনো বিকৃত না হয়, 24-এর ইতিহাস যেন সঠিকভাবে তুলে ধরা হয়। আমার ছোট ভাই আসিফের ইতিহাস যেন এই নলতার বুকে সঠিকভাবে উপস্থাপন করা হয়, সেই দাবিও জানাই। আসিফের স্মরণে আমরা ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি। আমরা একটি রাস্তার নামকরণ করার চেষ্টা করতেছি। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবনের নাম শহীদ আসিফের নামে করার প্রস্তাবনা রেখেছি। নলতা আউসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে শহীদ আসিফের নামে একটি চত্বর করার জন্য প্রস্তাবনা রেখেছি এবং একই সাথে শহীদ আসিফের একটা মুরাল নিয়ে আসার জন্য আমরা প্রস্তাবনা রেখেছি। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের প্রস্তাবটা রাখবে। আজকের এই স্মরণ সভায় আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মীর মুগ্ধ, যে আমাদেরকে পানি খাইয়েছিল, যার বিদায়ে পুরো বাংলাদেশ কেঁদেছে। আমি স্মরণ করতে চাই মেধা শহীদ, বাংলার প্রথম মেধা শহীদ আবু সাইদ ভাইকে, যে বুক পেতে দিয়ে আগলে রেখেছিল বাংলাকে। আমি স্মরণ করতে চাই শহীদ আসিফকে, যে আন্দোলন থেকে কিছুটা সরে গিয়েছিল। আমরা কিন্তু প্রকৃত ঘটনা শুনেছি, পরবর্তীতে আহত একজনকে পানি খাওয়ানোর জন্য এগিয়ে এসেছিল, তখন বাংলাদেশের নির্দয় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এতটা নির্দয়, যার নির্দেশে হলো
যার আঙুলের নির্দেশে হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার উত্তম বিচার করে দুনিয়াতে এবং আখিরাতে, এই দোয়া করি এবং এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। আদায় করতে চাই মহান আল্লাহ তাআলার কাছে, যিনি সকল শক্তি দিয়ে, সকল সাহস দিয়ে আমাদেরকে ওসিলা করে আমাদের ছাত্র সমাজ তথা সর্ব জনতাকে এই আন্দোলনে পাঠিয়ে বা ওসিলা হিসাবে আমাদের এই স্বাধীনতা অর্জনে অনেক সাহায্য করেছেন। আমি তারপরেই স্মরণ করতে চাই আমাদের সকল শহীদ ছাত্রদেরকে, যারা যারা আসলে চোখের পানি এসে যায়, তাদের অবদান। এই যে স্বৈরাচার তন্ত্র ছিল, ফ্যাসিবাদ সরকার ছিল, আমাদের অধিকার নিয়ে সামান্য ন্যূনতম কথা আমরা বলতে পারতাম না। তো তাদের প্রতি আমরা সমবেদনা জানাই, শ্রদ্ধা জানাই, তাদের পরকালের শান্তি আমরা কামনা করি। তো আমার বড় ভাই শ্রদ্ধেয় গাজী মোখলেসুর রহমান ভাই, আমার প্রাণপ্রিয় বন্ধু সারাফাত হোসেন যে কথাগুলো বলেছে, এখানে আর নতুন করে কিছু বলার থাকে না। তবে আমি সকলের কাছে একটি বার্তা রাখতে চাই। আমাদের আন্দোলন ছিল দেশের শান্তি ফিরানোর, দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলানোর যে সুযোগ সেটা তৈরি করা। তো আমরা গত কয়েকদিনে সংখ্যালঘুদের ওপরে তৃতীয় পক্ষ দ্বারা যে হামলা দেখছি, এটি অতি বিলম্বে আমাদেরকে বন্ধ করতে হবে। শুধু বন্ধ নয়, আমাদের সকলকে, আমাদের আশপাশের মানুষজনকে বা আমরা যারা ছাত্র সমাজ ছিলাম, তারা যেন তাদের সুরক্ষায় আমরা নিয়োজিত থাকি, এই আশাবাদ আমি ব্যক্ত করি। যেহেতু সময় খুবই কম, আমি আবারও বলছি, আমাদের জানমাল, আমাদের সরকারের যে রাষ্ট্রীয় সম্পদ, এগুলো সবই আমাদের। এগুলো নতুন করে তৈরি করতে গেলে আবার আমাদেরকে সেই আমাদের নিজের টাকা দিয়েই সেগুলো তৈরি করতে হবে। আর আরও একটি কথা বলতে চাই, পুলিশকে যারা ব্যবহার করেছে, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, তাদের বিচার ইনশাল্লাহ আমাদের এই বাংলায় হবে। ইনশাল্লাহ পুলিশ ভাইদেরকে আমি আমার ইলেকট্রনিক মিডিয়া তথা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, তারা যেন তাদের কর্মফলের জন্য অনুতপ্ত হয়। তারা যাই হোক, পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা অতি দ্রুত আপনাদের ব্যারাকে চলে আসুন, আপনারা আপনাদের কর্মদায়িত্ব পালন করুন এবং সেই সাথে আমরা যারা স্থানীয় মানুষজন আছি, আমরা আমাদের নিজস্ব এলাকার নিরাপত্তায় নিয়োজিত থাকি। সকলকে ধন্যবাদ এবং আমি আবারও গভীরভাবে শ্রদ্ধা করতে চাই আমাদের ছাত্র সমাজকে, যারা শহীদ হয়েছে তাদের পিতামাতার প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল থাকি, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমাদের অধিকার নিয়ে আর কেউ যেন কথা না বলতে পারি, প্রথম থেকেই আমরা যেন সোচ্চার হই। সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজিত কর্মসূচির অন্যতম সমন্বয়ক কাজী রাফিদা হোসেন ভাইকে। তিনি তার কথার মাধ্যমে সাধারণ ছাত্র এবং সাধারণ জনতার সম্পর্কে যে ঐক্যবদ্ধতা হওয়ার যে মেসেজটা তিনি দিয়েছেন, এগুলো আমরা আমাদের মতো করে নিজ নিজ জায়গা থেকে পালন করার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা আজকের কর্মসূচি অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সকল নিহত শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা একটি মোনাজাত দোয়া অনুষ্ঠান পরিচালনা করব। এটির পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা একবার সবাই পড়ি। শহীদের রুহের মাগফিরাতের জন্য সূরা ফাতিহা অন্তত একবার পড়ি আমরা। এ পর্যায়ে আজকের আয়োজিত এই কর্মসূচির সমাপনী আমাদের মেধা যুদ্ধে শহীদ সকল আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া অনুষ্ঠানে যাব। দোয়া অনুষ্ঠানটি করবেন আমাদের আজকের এই কর্মসূচিতে আগত আমাদের ভাই আবু উরাহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা হাফিজনি মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া যাবিল আখিরাহ। আল্লাহুম্মা হাফিজনি মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া যাবিল আখিরাহ।
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হায় আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে যে শহীদগণ, যে ছাত্রগুলো শহীদ হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ, আমাদের নিকটতম, আমাদের সহপাঠী, আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই সমতুল্য শহীদ আসিফ আমাদের মাঝ থেকে, দুনিয়া থেকে চলে গেছে। যার রক্তের বিনিময়ে আজ আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ গঠনের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আল্লাহ, তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ, শহীদ আসিফ সহ, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ আল্লাহ সহ এই যে কোটা বৈষম্য আন্দোলন সহ সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, তাদের মৃত্যুকে শহীদের মৃত্যু হিসেবে তুমি কবুল করো। আল্লাহ, বাকি দিনগুলো আমরা যেন শান্তিপূর্ণভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা বাংলাদেশে বসবাস করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ, বাকি জীবনটাকে আমাদেরকে সহজ সরল এবং ইসলামী ভাবধারা এবং সকল ধর্মবন্ধ মানুষগুলো তাদের ধর্মীয় ভাবধারায় জীবনযাপন করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ, আমাদের মনের নেকমাত সূত্রটি পুরা করো। আখির জামানা